ফার্স্ট কোশ্চেন কি হবে অ্যান্সার? Indefinite period. Sir, 60 minutes. আচ্ছা, কার্তিক বলছো 1D, জ্যোতি বলছো 60 মিনিট, ইনডেফিনিট পিরিয়ড অ্যান্সার বলছো। আর কেউ অ্যান্সার দেবে? সুস্মিতা বলছো ডি অ্যান্সার। আচ্ছা, এখানে অ্যান্সারটা হবে অ্যাকর্ডিং টু অপশনস হচ্ছে 60 মিনিট। ওকে, অ্যাকর্ডিং টু অ্যান্সার হবে মানে অপশনস এখানে হবে হচ্ছে 60। ব্যাখ্যাটা করুন। জেনারেলি আমাদের লোকসভা স্টার্ট হয় সকাল 11টা। 11টা থেকে লোকসভা চলে 6টা অবধি। এবার এই 11টা থেকে 6টা এই সময়টাকে বিভিন্ন ভাগে ভাগ করা আছে। যেরকম 11টা থেকে 12টা এই যে 1 ঘন্টা, এটা হবে হচ্ছে কোশ্চেন আওয়ার। 1টা থেকে 2টো এটা হচ্ছে লাঞ্চ ব্রেক। 2টো থেকে 6টা অবধি চলে হচ্ছে লেজিসলেটিভ বিজনেস বা গভর্নমেন্ট বিজনেস। তাহলে 11টা থেকে 12টা হচ্ছে কোশ্চেন আওয়ার, 1টা থেকে 2টো লাঞ্চ ব্রেক, আবার 2টো থেকে শুরু হয় কাজ। তাহলে মাঝের এই যে 12টা থেকে 1টা এই সময়টা তাহলে কি হয়? জেনারেলি আমরা যেটা বলে থাকি যে কোশ্চেন আওয়ারের পর যে আওয়ারটা ফলো হয় সেটাকে আমরা বলে থাকি জিরো আওয়ার। হ্যাঁ, জিরো আওয়ারের কিন্তু কোনো উল্লেখ আমাদের সংবিধান বা আমাদের লোকসভা রাজ্যসভার যে রুল প্রসিডিওর সেখানে কিন্তু নেই। জিরো আওয়ার হচ্ছে একটা ইনফর্মাল ডিভাইস। তো জিরো আওয়ার জেনারেলি স্টার্ট হয় আফটার দ্য এন্ড অফ কোশ্চেন আওয়ার, মানে 12টা থেকে। এবার জিরো আওয়ার কতক্ষণ চলবে? তাহলে আমরা বলতে পারি জিরো আওয়ার 1টা অবধি চলবে, কারণ 1টা থেকে 2টো তো লাঞ্চ ব্রেক। তাহলে আমরা এখানে বলতে পারি 60 মিনিট। ইনডেফিনিট পিরিয়ড যদি আমরা বলি 12টা থেকে শুরু হবে, এটা শেষ হবে, এটাই তো অর্থ ইনডেফিনিট। কিন্তু তোমরা বলে না স্যার আমরা তো পড়েছি। যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আনস্পেসিফাইড টাইম। আনস্পেসিফাইড টাইম মানে কি? যে জিরো আওয়ার 1 ঘন্টা হবে না 30 মিনিট হবে না 45 মিনিট হবে, এটা আমাদের কোথাও বলা নেই। যেরকম কোশ্চেন আওয়ার আমরা কি বলছি 1 ঘন্টা। যেরকম আমরা বলে থাকি তোমার কলিং অ্যাটেনশন মোশন 45 মিনিট, অ্যাডজর্নমেন্ট মোশনে অ্যাটলিস্ট 2 ঘন্টা 30 মিনিট ডিসকাশন করতেই হবে হাউসকে। জিরো আওয়ারের ক্ষেত্রে এরকম কোনো আওয়ার, এরকম কোনো টাইম আমরা কি বলতে পারি যেখানে জিরো আওয়ারের উল্লেখ আমাদের সংবিধান বা আমাদের রুল প্রসিডিওর কোথাও নেই? তার জন্য আমরা কি বলছি আনস্পেসিফাইড। আনস্পেসিফাইড মানে কি? যে ডেফিনিট আমরা কোনো টাইম বলতে পারছি। জিরো আওয়ার কখনো 1 ঘন্টা হয়, জিরো আওয়ার কখনো 30 মিনিট হয়, জিরো আওয়ার কখনো 45 মিনিটও হয়, কখনো 15 মিনিটও হয়েছে। তাহলে একটা যদি আমাকে কংক্রিট একটা টাইম যদি নিতে হয় তাহলে সেটা আমি কি নিব? 60 মিনিট, মানে 12টা থেকে 1টা। ইনডেফিনিট যদি আমরা বলি তাহলে তো সেটা 12টা থেকে শুরু হবে গিয়ে কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেটা তো নয়। হ্যাঁ, এবার যদি এখানে ডি এর জায়গায় আনস্পেসিফাইড থাকতো তাহলে অবশ্যই আনস্পেসিফাইড হতো। ইনডেফিনিট আর আনস্পেসিফাইড অর্থ এক নয়। ইনডেফিনিট মানে অনির্দিষ্টকাল, আনস্পেসিফাইড মানে কি? যে সময়টা নির্দিষ্ট নেই। আমরা ডেফিনেটলি বলতে পারছি না যে 1 ঘন্টা না 2 ঘন্টা। ঠিক আছে, ক্লিয়ার? অ্যাকর্ডিং টু অপশনস এখানে অ্যান্সার হবে হচ্ছে বি, 60 মিনিট। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? চলো 2 নম্বর প্রশ্ন উত্তর দাও। দুই নম্বর প্রশ্ন উত্তর কি হবে? জ্যোতি বলছো বি উত্তর।
ঠিক আছে, দেখা যাক আর কে কি উত্তর দিচ্ছ তোমরা। কার্তিক উত্তর বলছো এ। আর আর কেউ উত্তর? আচ্ছা চলো, এখানে উত্তরটা হবে হচ্ছে বি, অন দ্য বেসিস অফ ইলেকশন পিটিশন। ইলেকশন পিটিশন মানে কি? অভিযোগ। এই অভিযোগটা কে করতে পারে? প্রার্থী করতে পারে। এই অভিযোগটা সাধারণ ভোটারও করতে পারে। তাহলে আমরা ইলেকশন পিটিশন যদি কোর্টে ফাইল করি, তাহলে কোর্ট কি করবে? সেই ইলেকটোরাল ম্যাটারে ইন্টারফেয়ার করবে, তাই না? তাহলে কোর্টের কাছে যদি আমি অভিযোগ করি যে নির্বাচনে কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, তখনই তো কোর্ট সেই ইলেকটোরাল ম্যাটার ইন্টারফেয়ার করবে। আমি যদি কোর্টের কাছে অভিযোগ না করি, তাহলে কোর্ট কি করে করবে? কোর্ট কি করে জানবে যে নির্বাচনে কারচুপি হয়েছে কি হয়নি? তাহলে ইলেকশন পিটিশন কি করতে হবে? কোর্টে হচ্ছে ফাইল করতে হবে। তাহলে কোর্টে যদি আমরা ইলেকশন পিটিশন ফাইল করি, তাহলে কোর্ট ইলেকটোরাল ম্যাটারে কি করবে? ইন্টারফেয়ার করবে। এবার এখানে একটা প্রশ্ন করছি, উত্তর দাও। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ, এই যে নির্বাচন, এই নির্বাচন গুলো নিয়ে যদি কোনো অভিযোগ হয়, যদি কোনো দুর্নীতি কারচুপি হয়, তো কোন কোর্টে আমরা ইলেকশন পিটিশন ফাইল করব? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, এই সমস্ত নির্বাচন নিয়ে যদি কোনো কারচুপি, যদি কোনো অভিযোগ থাকে আমাদের, তো আমরা এই ইলেকশন পিটিশন আমরা কোন কোর্টে ফাইল করব? হাইকোর্ট। হাইকোর্ট, একদম ঠিক বলেছো, হাইকোর্ট। স্যার সুপ্রিম কোর্ট হবে না কেন? হাইকোর্ট হয়ে স্যার। অরিজিনাল জুরিসডিকশন। হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন ইলেকশন পিটিশন। ঠিক আছে, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, এই সমস্ত নির্বাচন নিয়ে যদি কোনো অভিযোগ হয়, তো আমরা হাইকোর্টে কি করতে পারি? ডিরেক্টলি অ্যাপিল করতে পারি, অরিজিনাল জুরিসডিকশন। হ্যাঁ, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা তখন কি করতে পারি? সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারি। ঠিক আছে, ইলেকশন পিটিশন হচ্ছে হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের আন্ডার। আমরা হাইকোর্টে ডিরেক্টলি অ্যাপিল করতে পারবো। অরিজিনাল জুরিসডিকশন মানে কি? যে আমরা ডিরেক্ট অ্যাপিল করতে পারবো। এরকম নয় যে তোমাকে ডিস্ট্রিক্ট কোর্ট হয়ে হাইকোর্টে আসতে হবে। ইলেকশন পিটিশন আমরা ডিরেক্টলি হাইকোর্টে ফাইল করতে পারবো। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তখন আমরা সুপ্রিম কোর্টে হচ্ছে যেতে পারবো। স্যার পঞ্চায়েত পৌরসভা ইলেকশন গুলো তাহলে? হ্যাঁ, পঞ্চায়েত পৌরসভার যে ইলেকশন হয় ওইগুলো আমরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আসবো। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি নির্বাচনের ক্ষেত্রে হাইকোর্টকে অরিজিনাল জুরিসডিকশনের পাওয়ার দেওয়া। একদম আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে বলে দেওয়া আছে যে আমরা ইলেকশন যে পিটিশন, লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, বিধান পরিষদ, এই যে ইলেকশন, এই ইলেকশন পিটিশনস গুলো আমরা ডিরেক্টলি হাইকোর্টে অ্যাপিল করতে পারবো অরিজিনাল জুরিসডিকশনের আন্ডার। আর সুপ্রিম কোর্টে আমরা যে বলতে পারো যে নির্বাচন নিয়ে আমরা ডিরেক্ট কমপ্লেন করতে পারবো, সেই নির্বাচনটা হচ্ছে প্রেসিডেন্ট এবং হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্ট অ্যাপিল। আজকে সুপ্রিম কোর্টেও আমরা লোকসভার নির্বাচন নিয়ে যেতে পারি, কিন্তু সেটা হচ্ছে কি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। আর সুপ্রিম কোর্টে আমরা যে নির্বাচনের অভিযোগ ডিরেক্টলি করতে পারবো, যে নির্বাচন নিয়ে বলতে পারো কোন একটা কারচুপি, কোন একটা অনিয়ম হয়েছে, ঠিক আছে, সেই অভিযোগ যেটা আমরা সুপ্রিম কোর্টে ডিরেক্টলি করতে পারবো যে নির্বাচন নিয়ে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ডিরেক্ট অ্যাপিল।
আচ্ছা দেখো 3 নম্বর প্রশ্ন, এখানে ইজ হবে না, এখানে ওয়াজ। A temporary and transitional profession. C. একদম ঠিক বলেছো। টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশনস, আর্টিকেল 370। আর্টিকেল 370 আজকে বর্তমানে আমাদের সংবিধান থেকে সাসপেন্ড। 2019 সালে প্রেসিডেন্ট আর্টিকেল 370 আমাদের সংবিধান থেকে সাসপেন্ড করেছে। যে ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া ছিল আর্টিকেল 370 আন্ডারে, যে প্রেসিডেন্ট যে কোনো সময় আর্টিকেল 370 কোন একটা প্রভিশনস কি করতে পারে, সাসপেন্ড করতে পারে। তো 2019 সালে ভারতের রাষ্ট্রপতি আর্টিকেল 370 কি করেছে, সাসপেন্ড করেছে। তো আর্টিকেল 370 যতদিন আমাদের সংবিধানে ছিল, অ্যাক্টিভ ছিল, আর্টিকেল 370 যে প্রভিশন, সেই প্রভিশনস গুলো কিন্তু পার্মানেন্ট বেসিসে কিন্তু ছিল না। বলা ছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশনস, মানে কি একটা অস্থায়ী বা একটা অন্তর্বর্তী বলতে পারো ব্যবস্থা। মানে আর্টিকেল 370 তে জম্মু অ্যান্ড কাশ্মীরকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া ছিল, সেগুলো কিন্তু পার্মানেন্ট নেচারের ছিল না, সেগুলো ছিল টেম্পোরারি এবং ট্রানজিশনাল, মানে একটা মধ্যবর্তী একটা ব্যবস্থা, একটা অন্তর্বর্তী ব্যবস্থা। তো তার জন্যই আর্টিকেল 370 তে এটা বলা ছিল যে ভারতের রাষ্ট্রপতি যে কোনো সময় আর্টিকেল 370 সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কি করতে পারবে, সাসপেন্ড করতে পারবে। আর্টিকেল 370 যদি পার্মানেন্ট প্রভিশনস হতো, তাহলে আজকে আর্টিকেল 370 তে ওরকম প্রভিশনস থাকতো না যে আর্টিকেল 370 সাসপেন্ড করা যায়, বা আর্টিকেল 370 সাসপেন্ডও হতো। তাহলে আর্টিকেল 370 টেম্পোরারি প্রভিশনস ছিল বলেই, আর সেই প্রভিশনস আর্টিকেল 370 মধ্যে বলা ছিল বলেই আজকে 2019 সালে আর্টিকেল 370 আমরা সাসপেন্ড করতে পেরেছি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আর্টিকেল 370 কি ছিল, টেম্পোরারি এবং ট্রানজিশনাল প্রভিশনস, অস্থায়ী এবং একটা অন্তর্বর্তী ব্যবস্থা। ওকে, চলো 4 নম্বর প্রশ্ন, দেখতেই পাচ্ছ প্রত্যেকে প্রশ্নটা। Both 1 and 2 are correct. আর কেউ উত্তর দেবে 4 নম্বর প্রশ্ন? আচ্ছা, পঞ্চায়েতে উইমেন রিজার্ভেশন, এটা কি আর্টিকেল 243D তে বলা আছে? একদম শিওর? রিজার্ভেশনটা বলা আছে এসসি এসটি, কিন্তু ওমেনটা ঠিক স্যার এটা মনে করতে পারছি না, ভাবলাম যে 243 ডিতে তো রিজার্ভেশন রয়েছে। ভেরি গুড, একদম ঠিক আছে। আর এই যে রিজার্ভেশন, এটা এন্ড হবে কবে? পঞ্চায়েতে যে এসসি এসটি এবং উইমেনদের যে রিজার্ভেশন, এটা এন্ড হবে কবে? এখানে আবার দেখো বলেছে এন্ড হবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 334। তাহলে আর্টিকেল 334 এ কি বলা আছে? স্যার ওই 70 বছর কিছু একটা। আফটার সার্টেন টাইম, মানে যদি পার্লামেন্ট মনে করে যে ওটা তো স্পেশাল প্রভিশন দেওয়া রয়েছে এই পার্ট 16, তো সেখানে ওই সার্টেন টাইম পরে যে কোনো রিজার্ভেশনকে টার্মিনেট করতে পারে, এটা বলা আছে। একদম ঠিক বলেছো। আর এই টাইমটা এই মুহূর্তে বলা আছে 80 বছর, মানে 2030, যেটা করা হয়েছে 104 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই আর্টিকেল 334 এ যেটা বলা আছে সেটা হচ্ছে লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে এসসি এবং এসটি দের রিজার্ভেশন কবে গিয়ে এন্ড হবে। তো বর্তমানে আর্টিকেল 334 এ বলা রয়েছে যে এসসি এসটি দের রিজার্ভেশন 2030-এ গিয়ে এন্ড হবে। 104 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে 80 বছর করা হয়েছে। এবার ধরে নাও যে 2030 সালে এসসি এসটি রিজার্ভেশন এক্সটেন্ড আর হলো না লোকসভা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে।
যেরকম অ্যাংলো ইন্ডিয়ান সাসপেন্ডেড হয়ে গেল 2020-তে, হতেই পারে 2030-এ সাসপেন্ড হয়ে গেল। পঞ্চায়েতের ক্ষেত্রেও যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। পঞ্চায়েতের ক্ষেত্রেও যে রিজার্ভেশন এসসি এসটি উইমেনদের জন্য, সেটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। তাহলে এটা যদি স্টপ হয়, তাহলে এটাও কিন্তু স্টপ হবে। এটা যদি এক্সটেন্ডেড হয়, তাহলে এটাও এক্সটেন্ডেড। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? এখানে অ্যান্সারটা হবে বোথ 1 and 2। দেখো কারোর কোথাও কোনো প্রশ্ন আছে? আর্টিকেল 243D তে কিন্তু বলা নেই যে এটা 70 বছর থাকবে না 90 বছর থাকবে। আর্টিকেল 243D তে এটাই বলা আছে যে এই রিজার্ভেশন কবে শেষ হবে, এই রিজার্ভেশন কবে এক্সপায়ারি হবে, সেটা ডিপেন্ড করবে আর্টিকেল 334 এর প্রভিশনের উপর। মানে আর্টিকেল 334 যদি এক্সটেন্ডেড হয়, তাহলে এটাও এক্সটেন্ডেড হবে। আর্টিকেল 334 যদি সাসপেন্ড হয়, তো এটাও স্টপ হবে, এটাও সাসপেন্ড হবে। ক্লিয়ার? দেখো 5 নম্বর প্রশ্ন। স্যার সি। সি আর্টিকেল। কেন? নিজের বিরুদ্ধে স্যার সাক্ষ্য করা যায় না, জোর জবরদস্তি। সেটা ভ্যালিড না। একদম একদম ঠিক ঠিক একদম। নো সেলফ ইনক্রিমিনেশনস, নো সেলফ ইনক্রিমিনেশন মানে অপরাধীকে নিজের বিরুদ্ধে কি করা যাবে না? সাক্ষী হিসাবে ব্যবহার করা যাবে না। নো পারসন শ্যাল বি কম্পেলড টু বি উইটনেস এগেইনস্ট হিমসেলফ। অপরাধীকে নিজের বিরুদ্ধে সাক্ষী হিসাবে ব্যবহার করা যাবে না। আমরা অপরাধ প্রমাণের জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট, আমরা ব্লাড, আমরা বলতে পারো আমরা ডিএনএ স্যাম্পেল, আমরা এগুলো নিতে পারি। বাট অপরাধীকে কখনো নিজের বিরুদ্ধে সাক্ষী হিসাবে ব্যবহার করা যাবে না। নো সেলফ ইনক্রিমিনেশন, নো পারসন শ্যাল বি কম্পেলড টু বি উইটনেস এগেইনস্ট হিমসেলফ। তাহলে এই যে প্রোটেকশন বা এই যে প্রভিশনস, এটা কোথায় দেওয়া হচ্ছে? আর্টিকেল 20, প্রোটেকশন এগেইনস্ট কনভিকশন। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। এটা তো 69 অ্যামেন্ডমেন্ট জানি স্যার, কিন্তু আর্টিকেলটা মনে করতে পারছি না। Hmm. 69 69th অ্যামেন্ডমেন্ট একদম ঠিক। সিক্সটি নাইনথ অ্যামেন্ডমেন্ট একদম ঠিক। আর এই 69th স্যার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা দিল্লিকে কি করা হলো? ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এই স্ট্যাটাসটা দেওয়া হলো। আর তার জন্য আমাদের সংবিধানে যুক্ত হলো আর্টিকেল 39AA। তাহলে দিল্লির এই যে স্পেশাল স্ট্যাটাস, যে দিল্লিতে একটা বিধানসভা থাকবে, সেই বিধানসভা স্ট্রেংথ হবে 70, দিল্লিতে একটা মন্ত্রিসভা থাকবে, যে মন্ত্রিসভার স্ট্রেংথ দিল্লি বিধানসভা স্ট্রেংথের 10% বেশি হবে না, দিল্লির মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী প্রত্যেককে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, ঠিক আছে। দিল্লি লেজিসলেচারের বা দিল্লি গভর্নমেন্টের 3টে বিষয়ের ক্ষেত্রে ক্ষমতা থাকবে না, সেটা হচ্ছে কি তোমার পুলিশ,
পাবলিক অর্ডার এবং ল্যান্ড, এই সমস্ত বিষয় কোথায় বলা হচ্ছে? আর্টিকেল 239 তাহলে 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা দিল্লিকে কি করা হচ্ছে? এনসিটি এই স্ট্যাটাস দেওয়া হচ্ছে। আর এনসিটি হিসাবে দিল্লি কি সুযোগ সুবিধা পাবে, ঠিক আছে, সেই সমস্ত কিছু ডিটেলস আলোচনা হচ্ছে কোথায়? আর্টিকেল 239 তো 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা আর্টিকেল 239 আমাদের সংবিধানে কি হলো? যুক্ত। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, কি বলছিলে? না স্যার, ঠিক আছে। চলো দেখো 7 নম্বর প্রশ্ন। মোবাইল নাম্বার। স্যার ব্যাংক অ্যাকাউন্ট। হুম, বলো কি হবে? জাস্টিস কে এস কুটস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, যে কেসে সুপ্রিম কোর্ট কি বললো? রাইট টু প্রাইভেসি ইজ আ ফান্ডামেন্টাল রাইট। আন্ডার আর্টিকেল 21। এটা আধার কেস নামেও পরিচিত। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে আধার প্রোগ্রাম, এই কেসে সেটাকে কি করা হলো? ভ্যালিড বলা হলো। কিন্তু কিছু রেস্ট্রিকশন এখানে আনা হলো। যেরকম বলা হলো যে প্রপার সিকিউরিটি হচ্ছে আধার যে ডেটা, সেই ডেটাকে দিতে হবে। সরকারি কাজ ছাড়া কোনো বেসরকারি কাজে, কোনো বেসরকারি পারপাসে আধার কি হবে না? ইউজড হবে না। এবং বলে দেওয়া হলো যে কোন কোন ক্ষেত্রে আধার ম্যান্ডেটারি হবে। আমরা একসময় দেখেছিলাম যে মোবাইলে সিম তুলতে গেলে আধার ম্যান্ডেটারি ব্যাপারটা ছিল, যে আধার দিতেই হবে, এরকম হচ্ছে একটা ব্যাপার। বাট আজকে কিন্তু ম্যান্ডেটারি নয়। যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে আধারের সাথে প্যানের হচ্ছে কি লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে ম্যান্ডেটারি, এটা আমাদেরকে করতেই হবে। প্যানের সাথে আধারের হচ্ছে লিঙ্ক। এর ছাড়া আর অন্য কোথাও আধার বলতে পারো ম্যান্ডেটারি নয়। প্রাইভেট এন্টিটি সেখানে তো ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, জাস্টিস কে এস কুটস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট। ঠিক আছে, তো এই কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে রাইট টু প্রাইভেসি ইজ আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21। তাই আধারের যে ডেটা, সেই ডেটাকে কি করতে হবে? প্রপার প্রোটেকশন, সেফগার্ড হচ্ছে দিতে হবে, যাতে সেটা মিস ইউজ না হয় কোনোটা। যেটা অভিযোগ ছিল যে আধার যে ডেটা, সে ডেটা কি হচ্ছে? মিস ইউজ হচ্ছে বা মিস ইউজ হতে পারে। সেকশন 497 of the Indian Penal Code. কি বলা আছে এখানে? এটাতে স্যার ওই যখন ওই রাইট টু প্রাইভেসি যখন আর্টিকেল 21-এর সঙ্গে সেকশন 497 এটাও পড়েছিলাম, সেই জন্য বললাম। কি 497 এর ম্যাটারটা কি? রাইট টু প্রাইভেসি রিলেটেড এটাও। অবশ্যই রাইট টু প্রাইভেসি রিলেটেড। রাইট টু প্রাইভেসি যখন জাজমেন্ট হলো, তখনই এই সমস্ত জাজমেন্ট এলো। 377 আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হলো হোমোসেক্সুয়ালিটি। 497 এর ক্ষেত্রেও জাজমেন্ট হলো। তাই যখন সুপ্রিম কোর্ট বলছে জাস্টিস কে এস কুটস্বামী কেসে যে রাইট টু প্রাইভেসি ইজ আ ফান্ডামেন্টাল রাইট,
তখন তার প্রভাব তোমার সেকশন 377 আইপিসি, সেকশন 497 আইপিসি তেও এর প্রভাব পড়বে। তো সেকশন 377 যেটা আমি বললাম, ওই কেসটা হচ্ছে তোমার যত সম্ভব মনে হয়, কেসটা আমার নাম মনে পড়ছে, নবতেজ সিং জোহর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, মনে হয় কেসটা নবতেজ সিং জোহর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেকশন 377, যেখানে সুপ্রিম কোর্ট সেকশন 377 কে আনকনস্টিটিউশনাল বললো, যেখানে হোমোসেক্সুয়ালিটিকে অফেন্স, ক্রিমিনাল অফেন্স হিসাবে ঘোষণা করা হয়েছিল আইপিসি। আর 497 এখানে হচ্ছে অ্যাডাল্ট্রি, পরকীয়া বাংলায় যদি আমরা বলি। তো অ্যাডাল্ট্রি যেটা আইপিসি তে বলা ছিল ক্রিমিনাল অফেন্স, তো সেটাকে বলতে পারো ক্রিমিনাল যে অফেন্স যে বলা ছিল সেটাকে আনকনস্টিটিউশনাল বলা হয়। সেকশন 497 কে সম্পূর্ণভাবে বাতিল করা হলো, কিন্তু সেকশন 497 কে মানে যেরকম গুরুতর একটা অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছিল, ক্রিমিনাল অফেন্স হিসাবে যেটা বলা হয়েছিল বা বলা ছিল, সেটাকে বাতিল করা হয়। সেটাকে বাতিল মানে ক্রিমিনাল অফেন্স থেকে এটাকে সিভিল মানে অফেন্সে এটাকে নিয়ে আসা হয়। ঠিক আছে, তো জোসেফ সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, যেটা অ্যাডাল্ট্রির সাথে হচ্ছে রিলেটেড, সেকশন 497 অফ আইপিসি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেস। দেখো 9 নম্বর প্রশ্ন, স্যার অপশন বি। আচ্ছা প্রশ্নটা কি বলছে বুঝতে পারছো? প্রশ্নটাকে বুঝতে পারছো কিনা? স্যার এটা কি ইকুয়াল প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অফ অপরচুনিটি ভায়োলেটস এটা হবে? কারণ এখানে প্রশ্নটাতে বলতে চেয়েছে যে অপারেশন অফ ল ইন হুইচ প্রোভাইডস দ্যাট দ্য ইনকামবেন্ট অফ এন অফিস কানেকশন, মানে কোনো রিলিজিয়ান, কোনো ধর্মকে যদি আমরা চাপিয়ে দিতে চাই কোনো অফিসে বা কোনো অফিসিয়াল, মানে এখানে স্টেটের সঙ্গে যদি কম্পেয়ার করি অফিসটাকে, তাহলে সেটা আমাদের কোন ল, মানে ফান্ডামেন্টাল রাইটের কোন জায়গাটা ভায়োলেট করছে, এরকমই তো বোঝাতে যাচ্ছে। আচ্ছা আমাকে বলো, ইসকন, ঠিক আছে, ইসকন যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যারা পদাধিকারী তারা হিন্দু, এবং ইসকনের যে ধর্মীয় যে আদর্শ, সেই আদর্শের সাথে যারা এক, সেরকম মানুষই কি হয়ে থাকে ইসকন পরিচালনার ক্ষেত্রে যে অফিস, সেই অফিসে তারা অ্যাপয়েন্ট হয়ে থাকে, তাই না? আজকে এরকম নয় যে ভারতবর্ষের 140 কোটি মানুষ, প্রথমত 140 কোটি মানুষ সবাই হিন্দু নয়, দ্বিতীয়ত এই 140 কোটি মানুষের সবাই ইসকনের যে ধর্মীয় আদর্শ, সেই ধর্মীয় আদর্শ যে অনুসরণ করছে তাও কিন্তু নয়, তাই না? তাহলে
এরকম একটা আইন সরকার করতেই পারে, ভারতবর্ষ সরকার করতেই পারে, যে একটা পার্টিকুলার একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেই ধর্মীয় প্রতিষ্ঠানের যে পদগুলো, সেই পদগুলো সেই ধর্ম বা সেই ধর্মে বিশ্বাসী যারা মানুষ তারাই কি করবে, হোল্ড করবে। এরকম আইন ভারতবর্ষে হতে পারে, ঠিক আছে? আর তাহলে এই তো আইনকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আন্ডার আর্টিকেল 16। আর্টিকেল 16 এটা বলা আছে, আর্টিকেল 16 এটা বলা আছে যে এরকম আইন হতে পারে ভারতবর্ষে, যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেই ধর্মীয় প্রতিষ্ঠানের পদ, সেই ধর্ম, সেই ধর্মে যারা বিশ্বাসী, সেই ধর্মীয় আদর্শে যারা বিশ্বাসী, তাদের মধ্যে কি হতে পারে সেটা সীমাবদ্ধ হতে পারে। এরকম আইন হতে পারে, এরকম আইন কার্যকর থাকতে পারে। আর সেই আইন সংবিধান বিরোধী হবে না, সেই আইনকে প্রোটেকশন দিচ্ছে আর্টিকেল 16, is protected under article 16 of the constitution of India। তার কারণ কি, এরকম প্রভিশনস থাকার কারণ কি, ওই যে যেহেতু আমরা সেকুলার কান্ট্রি, তাই না, ধর্ম নিরপেক্ষ, তাহলে প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায় স্বাধীনভাবে কি করবে, তার ধর্মীয় কার্যকলাপ করবে, যেটা তো আর্টিকেল 26 আমাদের দেওয়া আছে। ধর্মীয় সম্প্রদায়ের যে কার্যকলাপ, সেই কার্যকলাপে কি স্টেট ইন্টারফেয়ার করতে পারবে না। আজকে ইসকনের প্রেসিডেন্ট কে হবে, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি প্রেসিডেন্ট কে হবে, সেটা ইসকন রামকৃষ্ণ মিশন কি করবে সেই সিদ্ধান্ত নেবে, সেটা সরকার গিয়ে সিদ্ধান্ত নেবে। এবার যদি বলা হয় যে সরকার সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নিলেই তো সেটা সেকুলার না, সেটা সেকুলার হলো না, সেটা রিলিজিয়াস অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করা হলো। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড, বোঝা গেল? তো অ্যান্সারটা হবে হচ্ছে এখানে সি। দেখো কাউরির কোথাও যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে করতে পারে। দেখো 10 নম্বর প্রশ্ন, হ্যাঁ অবশ্যই এটা নিয়ে কোনো দ্বিমত নেই, স্ট্যাটিউটরি রাইট। আর্টিকেল 21 রাইট টু লাইফ, এটার সাথে ইলেকশনে দাঁড়ানোর কি সম্পর্ক, তাই না? রাইট টু লাইফ, জীবনের অধিকার। আচ্ছা, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, এটার সাথে নির্বাচনে দাঁড়ানোর কোথাও কোনো সম্পর্ক নেই। যদি ভোট হতো তাও নাই মানা যেত, রাইট টু ভোট মানে যেখানে আমি এক্সপ্রেস করছি আমার ওপিনিয়ন, মানা যেত, বাট নির্বাচনে দাঁড়ানো, এটার সাথে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের সেইভাবে কোনো রিলেশন নেই, ঠিক আছে? এবং রাইট টু ফর্ম অফ অ্যাসোসিয়েশন, এটার সাথেও নির্বাচনে দাঁড়ানোর কোনো কিন্তু আদ্যপান্ত কোনো যোগাযোগ। তাহলে আমরা বলতে পারি যে রাইট টু স্ট্যান্ড ইলেকশন, এটা হচ্ছে যেটা স্ট্যাটিউটরি রাইট, মানে এটা একটা লিগাল রাইট। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 এর মাধ্যমে আমরা এই অধিকারটা পাচ্ছি, যে আমি যদি ভারতীয় ভোটার হই তো আমি নির্বাচনে দাঁড়াতে পারবো, ভোটার লিস্টে যদি আমার নাম থাকে তো আমি নির্বাচনে দাঁড়াতে পারবো।